আপনারা সবাই রেডি? একটু আগে তো আমরা থিওরিটিক্যাল বিষয় পরীক্ষার ভিতরে যেভাবে আসবে আংশিক আলোচনা করছি, আরও বিষয় নিয়ে আলোচনা হবে। এখন হলো যেমন একাধিক কর্মরত মানুষের একটি রেখাচিত্র অঙ্কন। একাধিক কর্মরত, এখন কর্মরত বলতে তো কিছু বোঝেন নাকি, অর্থাৎ মানুষ কাজ করতেছে। আর আমরা যেহেতু আগে ফিগার ড্রয়িং করছি, তাইলে প্রথমেই আপনাকে যেই করেননি না, হালকার উপরে হইলে হবে না। হ্যাঁ, পর্যায়ক্রমে সব কিছু আসবে, দেখানো বা করানোর জন্য। এর ভিতরেই হ্যাঁ, এই পর্যন্ত যতটুকু বা 1 বছরের মধ্যে চারুকলার বিষয়টা হলো, কোর্সটা হলো যে কি আপনাকে ওই বিষয়ের সাথে পরিচিত করা। আর সামান্যতম ক্লাস টাইম, ধরেন চারুকলায় যারা পড়াশোনা করে তারা তো 8 বছর 6 বছর একটা বিষয় নিয়েই পড়ে থাকে, তাহলে তাদের স্কিল এবং তাদের জানার পরিধি অনেকটা বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে আপনারা 1 বছরে যেটা করবেন ওই তুলনা তো যেতে পারবেন না, তবে ওই সময়টা 1 বছর সময়টাকে আপনাকে 100% না 200% কাজে লাগাইতে হবে, তাইলে আপনি 50%-এ পাবেন। যেহেতু মানুষ তো আকার যে বিষয়টা বলছে, প্রথমে ফর্ম আকার নিতে হবে। পৃথিবীতে ফর্ম কয়টা আমি তো বলে দিচ্ছিলাম না, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। আপনি পৃথিবীর সমস্ত বস্তুই এই 3টার সাথেই রিলেটেড। যেমন একজন কর্মরত মানুষ, আগে আমি যে গত ক্লাসে ফিগার ড্রয়িংয়ে যে আগে ফর্মটা আঁকার বিষয়টা, যদি কর্মরত মানুষ আগে আপনি আগে একটা ফর্ম আঁকবেন। ফর্মটা ধরেন এই ধরেন আমি মাথা নিলাম, মাথা নেওয়ার পর আমি বডির অংশটা নিলাম, নিচের অংশটা নিলাম। আগে চিন্তা করবেন, ধরেন আমি একটা নাঙ্গল কাঁধে লোক যাচ্ছে, সে তো একটা কর্ম করতেছে, তাহলে একটা নাঙ্গল কাঁধে লোকটা কেমন হয় বা একটা বসা অবস্থায় লোকটা কেমন থাকে, এটা তো একটা আইকিউ, হ্যাঁ, ভিতরে তো একটা ড্রয়িং তৈরি হয়। আমরা তো আগে সব কিছু করি কি ব্রেন, তারপরে এটা হাত কলম বা কণ্ঠের মাধ্যমে এটা প্রকাশ করি। হ্যাঁ, এখন আগে তো কমান্ডিংটা তৈরি হয় কোথায়? ব্রেন। আপনি চিন্তা করবেন যে আমি কোথায় যাব, একটা আনুমানিক বিষয়টা ধরে নেবেন। তারপরে এই জায়গাগুলোতে এমন থাকে, দেখছেন নাঙ্গল দেখছেন? এখন আসেন, যদি আপনারা পেন্সিলে আঁকবেন বিষয়টা আগে, যার কারণে আপনার প্রচুর লাইন প্র্যাকটিস করতে হবে। আপনারা অনেকেই ফিগার আঁকার সময় দেখছি যেটা ধরেন, যেমন আপনার চায়ের কাপে দেখলাম অনেকেই ধরেন মানুষ আঁকতেছি 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 আস্তে আস্তে আস্তে, এমন না। আপনি আগে অবয়বটা তৈরি করে ফেলবেন। এটা তৈরি করে ফেলছেন তো, এই জিনিসটা ফিগার আঁকার সময়, পোর্ট্রেট আঁকার সময় বুঝাইছিলাম না? আবার এদিক থেকে এই, অর্থাৎ এইভাবে আর ওইভাবে। তাহলে এখন তো আমি একটা গোল করে নিচ্ছি, বাস আমি এইখানে চলে আসলাম। চলে এসে এই জায়গায় আপনি নাক দিবেন, এই জায়গায় দিবেন, আর সত্যিটা তো এইটার সাথেই চলে গেছে। এখন নিজের মতো করে কোন জায়গাটায় কি যাবে নিয়ে নেবেন। এখন হাতগুলা একটু করবেন, যেমন এই পাশে হাতটা আগে ধরবেন। আপনি যদি এই কাঁধে নেন, নিজে একটু দাঁড়াবেন, দাঁড়ায় দেখবেন যে আসলে মুভমেন্টটা কোথায় আছে আপনার হাতটা, তাইলেই বুঝে যাবেন। দাঁড়াবেন, আপনি যখন একটা সামনের দিকে মুভ করতেছেন, আপনি নিজে দাঁড়ায় দেখবেন আপনার কোনটা কোন দিকে, কোন পাশটা কতটুকু আছে, এই জায়গাগুলো নিজে দাঁড়াবেন। ড্রয়িং করতেছেন, পারতেছেন না এই জায়গাটা বা হাতটা কোমরটা মিলতেছে না, নিজে ওই পজিশনে বসে যাবেন বা দাঁড়িয়ে যাবেন, দাঁড়ায় নিজের দিকে একটু ফলো করবেন, তাইলে জিনিসটা আরেকটু সুবিধা হবে। এখন কি করলাম, আমার ওই জায়গাটা লাগতেছে না, কোথাও কোথাও ওই পাঞ্জাবের এই জায়গা বা শার্টের এই জায়গা কাটা থাকে। এখন আসেন একটু মুভমেন্ট অনুযায়ী কেটে, বুঝতে পারছে? এখন যদি এই হাতে যদি আমার নাঙ্গল থাকে, আরেক হাতে কিন্তু থাকে না, নাঙ্গলের সাথে হলো যে নাঙ্গল জোয়াল আর হলো মইয়ের সম্পর্ক। নাঙ্গল যেহেতু আছে তাহলে সে
গরু নিয়ে যাবে, মই নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে গরু একটা থাকবে, কর্মরত মানুষ। এখন আপনি গরুটা কিভাবে করবেন? আগে আগে চিন্তা করবেন যে আপনার উচ্চতায় একটা গরু কতটুকু উচ্চতায় আসে। তাহলে আপনার বুক সমান উচ্চতায় আসলে আপনি একটা ওভাল শেপ এখানে করে ফেলেন, আগে ফর্মটা করে ফেলেন, করে একটা আনুমানিক জায়গায় চলে যান। এখন পায়ের জায়গাটা রেডি করেন। তাহলে আপনার পা গরুর পা একই লেভেলে, কিন্তু প্রয়োজনে গরুটা একটু ছোটো হবে। গরু যেহেতু মাঝখানে হাঁটে, আপনি হয়তো এদিকে হাঁটেন, নাহলে ওইদিকে হাঁটেন। এখন এটাতে আস্তে আস্তে মূল ফর্মটা করার পর আপনি ইয়ে করেন। এখন কোন জায়গাটা বাড়বে কমবে এই জায়গাটা দেখেন, যেমন এই জায়গাটা কমে যাবে না, এই জায়গাটা কমে গেলে কী হয়েছে, এখন আমি ওই জায়গাটা পেয়ে যাচ্ছি। এখন গরুর মুভমেন্ট দেখেন, প্রত্যেকটা প্রাণী কিন্তু একটা ছন্দে হাঁটে। গরু যদি ডান পা চালায়, দোনোটার ডান পা সমানে চালায়, আবার বাম পা ক্লোজ করে, ডান পাটা ক্লোজ করে বাম পা চালায় সমানে। প্রত্যেকটা প্রাণী একই ছন্দে হাঁটে। যেমন আমাদের সময় চারুকলার ছেলেমেয়েরা জো স্টাডি করে, মিউজিয়াম স্টাডি করে। মিউজিয়ামে ধরেন বিভিন্ন মূর্তি টুর্তি ওইগুলো থাকে, ওইগুলো দেখে দেখে। চিড়িয়াখানায়, জি আসসালামু আলাইকুম। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, আলোচ্য বিষয়টা কি? ফিগার ড্রয়িং নাকি? এটা তো ফিগার ড্রয়িং না, মূলত এটা হবে ড্রয়িং। বুঝতে পারছেন? এখন ল্যাজ দিব। আরেকটা বিষয়, প্রত্যেকটা বিষয়ের সাথে ওই পার্টটা, এই পার্টটা হয়তো পিছনে যাবে বা একটু সামনে আসবে, গরুর খুরগুলা থাকবে। আমি কিন্তু রাফ করতেছি। প্রথমে আপনারা যখন পরীক্ষায় দিবেন জিনিসটা, আগে এই অবয়বটা তৈরি করে নেবেন, তারপরে এখান থেকে কাটবেন। এগুলো মোছারও দরকার নেই। যদি মনে করেন মুইসা, যেহেতু অ্যান্টিঅ্যাসিড তো হয়তো খাতা কার কাছে যায় বা ওইটা আমার জানা নেই, এই ব্যাপারে মন্তব্য করার আমার দরকার নেই। এটা রেখেও দিতে পারেন, আমি যেভাবে মূলটা রেখে দিয়ে ফাইনাল ড্রয়িংটা বের করে দিই, রেখেও দিতে পারেন, মুছেও দিতে পারেন। যদি ক্লাসিক্যাল লোকের হাতে খাতা যায় তাহলে বুঝবে যে না, বইজা শুই নেই আঁকছে। তারপর কি কাপাই বোঝেন? গরুর মুখে চাষে নিয়ে যাওয়ার আগে একটা ইয়ে দেয়, কারণ আপনি তো, হ্যাঁ, কারণ আপনি যখন, হ্যাঁ, আমাদের কুমিল্লাতে কাপাই বলে এমন কিছু একটা, এটা লাগাই নেওয়ার পিছনে কারণ কি? কারণ সে তো নিজের বাড়ি থেকে জমি ধরেন অনেক দূরে, কিন্তু পাশে অনেক জমির সামনে দিয়ে সে যাবে। আর গরু যেহেতুই খাবার দেখলে, ঘাস বা লতা পাতা দেখলে মুখ দেবে, এটাই স্বাভাবিক। যার কারণে এইটা লাগায় রাখা হয়, বা চাষের সময় লাগায় রাখা হয়। বা মাটি চাষ করতেছে, একটু ঘাসের টুকরা দেখছে, সে হাঁটার পরিবর্তে ব্রেক দিয়ে একটু ঘাস খেয়ে নেবে, অর্থাৎ কোনো ডিস্টার্ব হবে না। এটা করে নিলেন। এখন ওই হাতটা এদিক দিয়ে একটু বের করে নিলাম, জাস্ট এই আমার যেহেতু এই মুভমেন্টে হয়তো নড়াচড়া, হয়তো পিছনেও দিতে পারেন বা সামনেও দিতে পারেন। তাইলে আমি এটা কী করব, ওই দিক দিয়ে একটু বের করে দিলে আপনি কি ফিল করতেছেন এটা যে একটা মই? তাইলে বোঝা গেল যে কর্মরত মানুষ, এটা হলো একটা। হ্যাঁ, এটা একটু তাহলে প্র্যাকটিস করেন। যারা অনলাইনে আসছেন এইটা একটু প্র্যাকটিস করেন। আমি একটু স্ক্রিনের বাইরে যাচ্ছি বাকিদের দেখার জন্য। শুরু করেন। রাফ রাফ টান, আপনাকে রাফ চলে দিতে হবে এই, এবং ড্রয়িং হবে খুব হালকা। জাস্ট আগে আপনাকে একটা নমুনা তৈরি করতে হবে, এরপর আপনি এটাতে কাটাছিড়া করেন, এবং ড্রয়িং হবে এই তালে খুব সফট। এবং ড্রয়িংয়ের সমস্ত ড্রয়িংয়ের বেলায়, ফিগার বলেন, স্টিল লাইফ বলেন, সমস্ত আগে আপনাকে ফর্মটা ধরে নিতে হবে। ড্রয়িং খাতা কই? এটা তো ড্রয়িং খাতা না, এইটুক না, পুরো পেজ
আর কম্পোজিশনের একটা ব্যাপার আছে, কম্পোজিশন বুঝেন তো, বা আপনারা কম্পোজ করেন না বিভিন্ন প্যারাগ্রাফ বা বিভিন্ন অ্যাপ্লিকেশন, ঠিক ছবিটা আপনার পেজ অনুযায়ী কম্পোজ করবেন, যে পেজটা কোথায় কতটুকু সাইজ, এইটার মধ্যে আমাকে সাইজটা কিভাবে ব্যালেন্স করতে হবে। বেশি বড় কাগজে ছোট না, ছোট কাগজে বড় না। তো আপনাকে কাগজ যাই দেওয়া হোক, ওইটার সাথে যাতে কম্পোজিশনটা সুন্দর থাকে, উপস্থাপনটা যাতে সুন্দর থাকে। আপনি কি এখন আসছেন? আমার সাথে কি আপনার আর দেখা হয়েছে? যাক, নদীতে সব জায়গায় কালার দিতে হবে। নদীর কালার কি? ঠিক আছে, বাট সাদা সাদা থাকবে না কোথাও। ইলেকট্রিসিটি কি আজকে সারাদিনের জন্য আসবে না নাকি? রাস্তায় কাজ না, ইলেকট্রিসিটি লাইনেরই কাজ। হ্যাঁ, নতুন তার পিলার সবগুলোই নতুন করা হচ্ছে। কি বলেন? ফ্যানটা মাথায় নিয়ে দাঁড়ায় থাকেন যদি দেয়। করে ওই যে বললাম যে গরুর যে বিষয়টা, আপনার বক্ষ সমান থেকে পা সমান পর্যন্ত তার হাইটটা হবে, আর লম্বায়ও কিন্তু তার মানুষটার সমানই আসবে। বুঝতে পারছেন? এভাবে উচ্চতা থেকে এভাবেও লম্বায় আসবে। আপনি লম্বালম্বিভাবে একটা গরু বা একটা মানুষ গরুর লম্বার কতটার সমান? প্রায় একটার চেয়ে একটু উপরে, কখনো বা সমান। নাঙ্গলটা একটু বড় হবে। নাঙ্গল দেখছেন? এই পজিশনে চলে যায়, কারণ কাঁধে যখন নেয় এই ভারী জায়গাটা কাঁধের কাছাকাছি রাখে। হ্যাঁ, এই জায়গাটার দিকে ব্যালেন্স থাকে, কাঁধের ওপর ব্যালেন্সটা থাকে। বুঝতে পারছেন? এই জায়গাটা সামনের দিকে বেশি থাকে, এটা আবার ধরে, এখানেই শেষ না। কত লাইন দেখছি খেয়াল করছে? এখন আপনি এটা থেকে কাটাচ্ছিলেন, আপনার কতটুক লাগবে। জাস্ট প্রথমে আনুমানিক জায়গাটা, তারপরে বাড়বে কমবে, যাই হোক সেটা পরের বিষয়। তাই না? গত ফিগারের সময় কি বলছি, 7.5টা মাথার সমান তার বডি। এখন তো এই 2 মাথায় তার টোটাল বডি এসে গেছে।
এগুলো মাথায় রাখতে হবে। একটা মানুষের তুলনায় নাঙল কত বড় হয় সেটাও খেয়াল করতে হবে। আবার দেখি করে দেখি আপনার যেহেতু আপনাকে এই পেজটাই দেওয়া হলো যে এই পুরো পেজে আঁকেন, তাহলে এই পেজটাকে আগে আপনাকে ব্যালেন্স করতে হবে। এখানে কিছু কিছু বিষয় আরেকটু খেয়াল করবেন যে একটা কৃষকের কস্টিউম কেমন হয়। কস্টিউম বুঝেন তো কি? হ্যাঁ, তার জামা কাপড়, তার বেশভূষ কেমন হয়। যেমন হয় কোমরে একটা গামছা বাঁধা থাকবে, না মাথায় একটা গামছা বাঁধা থাকবে, লুঙ্গিটা একটু উপরের দিকে পড়ে। খেয়াল করছেন? লুঙ্গিটা একটু উপরের দিকে পড়ে গেল কাদা টাদা কোথাও যাতে বাড়ি টাড়ি না খাবে, সে যাতে হাঁটা চলাটা একটু স্বাচ্ছন্দ্যে করতে পারে। লুঙ্গিটা একটু উপরের দিকে পরে কি করে ঠিক লুঙ্গিটার উপরে একটা গামছা পায়ে দিয়ে যাতে তার লুঙ্গিটা নিরাপদ থাকে এবং খুব স্ট্রং থাকে। আচ্ছা, তারপরে এটা মোটামুটি তো একটু রাফ করছেন সবাই, তারপরে একটু আগে বাড়ি নাকি? আঁকতে পারেন না, আঁকবেন, সমস্যা নেই। হ্যাঁ, গরুটা সেইটাই একদিনই সব কিছু সম্ভব না, একবার না পারলে শতবার দেখবে। হ্যাঁ, এখন নারী বিষয়গুলো নিয়ে আসি, ঠিক আছে? পুরুষের ড্রয়িং তো হইল, নারীদের ড্রয়িংগুলো দেখে একটু বোর্ডে তাকান। যেমন কর্মরত নারী, পুরুষ, যেহেতু কর্মরত মানুষ বলছে, যদি ভাগ করে না দেয়, ইন্ডিভিজুয়ালভাবে স্পেসিফিকভাবে না বলে যে একজন পুরুষ বা একজন মহিলা, এটা তখন আপনি যদি মানুষ বলে তখন আপনি যে কোনো বিষয়ে নিতে পারেন। বুঝতে পারছেন? আগে যে কোনো জিনিসের ফর্মটা নেবেন। এটা কি বসে আছে না দাঁড়ায় আছে? মনে হয় বসে আছে। তাইলে আমি জিনিসটা কি নিলাম? বসা এক একটা স্টাইল এক এক রকম হতে পারে। যেমন শরতের মেঘ কখনো হাতি কখনো ঘোড়া, বসার বিষয়টা এমন। তাইলে কি করলাম? এই নিলাম। এখন কি করব? আস্তে আস্তে কোথায় কি দিব, কোনভাবে আনবো আমি সেটা খেয়াল করব। বুঝতে পারছেন? এখন তার যেই শাড়ির ভাঁজ কোনটা কিভাবে যাবে, কম বেশি সবাই তো শাড়ি পরেন নাকি? কি পরে? আচ্ছা, দেখবো তাহলে কামিজ কি পরিমাণে আঁকতে পারে। ধরেন একটা কিছু সে সবজি কাটতেছে বা বিভিন্ন মাছ টাছ কাটতেছে, আশেপাশে আসলে শাড়ি না, নারীর সৌন্দর্য আসলে শাড়িতে, তবে অন্যান্য জিনিসের সুন্দর লাগে না তা না, কিন্তু নারীদেরকে আসলে শাড়িতেই ভালো লাগে বেশি। বুঝতে পারছেন? আপনার দেখতে হবে, অবজার্ভ করতে হবে।
বুঝছেন, প্রথম ফর্মটা থেকে দ্বিতীয় ফর্মটায় যান। প্রথমে আগে এভাবে করেন, তারপর আস্তে আস্তে কেটে ছেড়ে। হ্যাঁ, মাছ বা সবজি টবজি নিয়ে আসে সম্ভবত। হ্যাঁ, বটি দিবেন, আগে মূল জায়গা আঁকেন, আগে তো মিলাদ পড়েন, তারপরে তো মনে করেন যাই হোক। কি হইতেছে? মূল জায়গাটা হলো ফর্মটা যখন এসে যাবে একটু এদিক সেদিক 19-20 হবে, কিন্তু ফর্ম ছাড়া আপনার মূল জিনিস আপনারা আনতে পারবেন না। ফর্ম হয় না? না, আগের থেকে চর্চা ভালো। আচ্ছা, তারপরে এখন একটু অন্যদিকে যাই নাকি? আচ্ছা, আমার তো আসতেই হয়, বিদ্যুৎ থাক। না ভাবনা, এটা লেখার পিছনে কারণ হলো আমি জামা কি পরব, কারণ বিদ্যুতের উপর ডিপেন্ড করবে আমি জামাটা কি পরব। কি করেন? হ্যাঁ, মোটামুটি কাছাকাছি আছে। ফ্রি হ্যান্ড মারেন, যা হবার হবে। কল্পনা নামে কেউ আছে এদিকে? তাইলে কথা ঠিক আছে। আবার কল্পনা থাকলে বলবো যে আমার জগতে কাজ কি। মানে এই যে পাকিস্তানে না কোথায় যেন কিছুদিন আগে ওই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে গেছে, যে কি যেন ঘূর্ণিঝড় শাহিনের কারণে, তা আমিও খবর পড়তেছি, তা আমার বোর্ডে বলতেছি আমার এই জায়গা জড়ানোর কোনো দরকার আছে? ও কইতেছে কী হয়েছে? এই যে দেখো না টিভিতে দিল যে ওইদিকে ওই ঘূর্ণিঝড়ে
বাগানে কাজ করতো স্যার, তাদেরকে বাসায় নিয়ে গেছে, পরে মনে হয় একদিন পরে নাকি তাদের তারা স্যার তিনজন আত্মীয় স্যার, একজন গেছে আগে, পরে তার ভাইরে এবং পরে বাগিনাকে নিচ্ছে একসাথে। ওই মৃত্যু নির্ধারিত এবং অবধারিত, যেখানেই যান আসবে আপনার যেই জায়গায় ফিক্সড করা আছে 1000 মাইল দূরে থাকলেও আপনি ওইখানেই যাবেন। যেমন আরব্য একটা কাহিনী আছে, যেমন এখানে ইসলামিক বা মাদ্রাসার লাইনে লেখাপড়া কারো আছে, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, যেমন আরব্য কাহিনী একটা আছে যে এক লোকের মৃত্যু হইল যে ইরাকে বা সৌদি আরবে, কিন্তু সে আসছে হইলো এখন ইরাকে, তার মৃত্যুর টাইম আছে আর কয়েক মিনিট। এখন আজরাইল তো আল্লাহরে কোশ্চেন করতেছে কিভাবে সম্ভব, এই লোকের মৃত্যু তো সৌদি আরবে লেখা, সে তো এখনও ইরাকে। তখন উত্তর দিল যে ওয়েট করে কি হয় দেখো, কিন্তু ওই লোকের এখন সৌদি আরব যাইতেই হবে খুব তাড়াতাড়ি। তখন বলল যে আপনি এক কাজ করেন, সুলাইমান আলাইহিস সালামের তো একটা জাদুর বা ওনার একটা কার্পেট আছে, মুহূর্তেই চলে যেতে পারে। তো বলল যে আমাকে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তখন সে ওই কার্পেটে উঠছে, কয়েক সেকেন্ডে সে সৌদি আরব, 2-3 মিনিটের ভিতরে তার মৃত্যু নিশ্চিত। তাইলে মানে কিভাবে যাওয়ার সেটা তাও নির্ধারিত আছে। আচ্ছা, এক জায়গায় বেশিক্ষণ পড়ে না থাকি। দেখব ব্রেকের সময় দেখব। আচ্ছা, তারপরে যেমন ঘুমন্ত বা শোয়া যে নারী, শোয়া অবস্থাটা আসলে একটু টাফ, পুরুষ হোক মহিলা হোক। আপনাদের প্রথমে আগে কি করবেন, ওই যে আগে ফর্মে যান, ফর্মে গিয়ে আগে একটা আনুমানিক ফর্ম তৈরি করে, একটা আনুমানিক ফর্ম আপনাকে তৈরি করতে হবে, যে আপনি একটু শুয়ে দেখবেন আপনি মুভমেন্টটা কোন দিকে। আনুমানিক ফর্মটা তৈরি করলে আমাদের কোমরটা যদি কাত হয়, সে কোমরটা কিন্তু শোয়ার পর আমাদের এই জায়গাটা কিন্তু দেবে যায়, একটু দেবে যায়, এই জায়গাটা উঠে যায়। কোমরের জায়গাটা তো দুই পাশে যেহেতু একটু উঁচা, এখানে যেহেতু বিছনার সাথে সমান জায়গা, তাহলে এই জায়গাটা একটু উঠবে, আর এইটাও একটু ভাড়া, এইটাও একটু ভাড়া, তাহলে এইটা ঠেসে ওইটাও, যেহেতু পেটের জায়গাটা একটু নরম, ওই জায়গাটা নিচের দিকে নেমে যায়। তাইলে এখন আপনি আসেন এইভাবে ফর্ম আকারে যান, আপনি ধরেন বিছানার উপরে হাত রাখলেন, এখন আরেকটা হাত নিচেও থাকতে পারে, অথবা ওইটা ওই দিকে এসে এই দিকে ছেড়ে দিলেন, আগে ফর্মটা বের করবে। এখন আপনার মুভমেন্টটা কোন দিকে হবে, মানে চোখের বা মুখের মুভমেন্টটা কোন দিকে হবে, এখানে আবার ওই হাঁটুর যে জায়গাটা ভাগ করবেন। আর যেহেতু মহিলা যদি হয়, তাহলে তার শাড়ির এই আপনার পায়ের যেই বডির কাঠামো বাজ মূল জায়গা থেকে শাড়িগুলা আলাদা বাজে যাবে, যেহেতু এটা বডির মূল কাঠামো। আর মহিলাদের শাড়িটা একটু এভাবেই আসবে, পাটা নাও দেখা যেতে পারে, কারণ যেহেতু মহিলারা একটু গুছিয়ে শোবার সময়, নারী এবং পুরুষ দুইজনেই গুছিয়ে শোয়, কিন্তু নারীরা একটু বেশি, কারণ এটা হলো জেন্ডারগত কারণ। এখন আসেন তার যে এখন বালিশের যে জায়গাটা, আগে বালিশের জায়গাটাও ব্লক করে নেন। নেওয়ার পর এখন আপনি চিন্তা করবেন যে চুলের জায়গাটা, হ্যাঁ, এখন নাকের জায়গাটা একটু নেন, আগে নাকের জায়গা থেকে শুরু করুন। আর চুলগুলো তখন একটু উস্কো খুস্কোই থাকে না, আর চুল বাঁধা অবস্থায় তো ভালো, তবে ড্রয়িংয়ের সময় আর রাতে শোয়ার পর বাঁধা রেখে শুইছেন, সকালবেলা বাঁধা নাও পাইতে পারেন। বুঝতে পারছেন? আগে আপনি ফর্মে যান, হ্যাঁ, আগে আগে ফর্মটা করেন। না, আমার তো ট্রেন জোরে চড়ে অভ্যাস, আস্তে চালানোটা একটু কঠিন, তারপর ধাক্কায় ধাক্কায় আস্তে করাই নেবে।
না সেইটাই ট্রেন চড়ছেন তো? ট্রেন এক ধরেন যে স্টেশনে এসে থামবে এর প্রায় 1 কিলো দূর থেকেই কিন্তু ট্রেন বন্ধ করে দেয়, তারপরে নির্দিষ্ট সময় থামে। যেহেতু আমার ট্রেনটাই এমন কিছু করারও নাই, তো আমাকে একটু আগের থেকে অফ করাই দিয়ে। ঠিক আছে। এটা তো কি মনে হয়? আর বললেন না, প্যান্ট কিনতে গেলে 10 টাকারটা 20 টাকা। ওই যে বললাম, যাই হোক, এটা মজা করার জন্য বলা। পড়তে পারে, তবে যার যার ধর্মীয় বিধি মোতাবেক কিছুটা বোধহয় নিষেধ আছে বিষয়গুলো। হুম, না, ওই যে আপনাকে বড় বলে বড় সে নয়। আপনি যতটা সুন্দরী, যতটা স্মার্ট হন, আপনিই মনে করেন যে ওভার স্মার্ট ধরে নিলাম। আপনি যখন আপনার মতো আরেকটা মেয়েকে একটু উচ্ছৃঙ্খল ড্রেসে যাবেন, ধরেন আপনারটা হলো 50% উচ্ছৃঙ্খল ড্রেস, যখন 60% আপনার সামনে দিয়ে যাবে, আপনিই তাকে কমেন্ট করবেন নাকি? সুতরাং আপনি আপনার জন্য কমেন্ট করতেছেন, এখন আপনার নিচে যেই একটু রাফ অ্যান্ড টাফ আছে সে আপনাকে কীভাবে? আর শালীনতা সবসময় সুন্দর, এবার সে পুরুষ হোক, মেয়ে হোক, যাই হোক, শালীনতা সবসময় সুন্দর। এখন হলো আমাদের পরিস্থিতিটা হয়ে গেছে দেখা শিখা, নিজস্ব কোনো ঐতিহ্য নাই। আর এটার পিছনে হলো এখন হইল যে স্যাটেলাইটের যুগ, ক্যাবেল টিভির যুগ। আমেরিকায় এই মুহূর্তে কি পড়তেছে, আপনি 5 মিনিট পরে ইচ্ছা করলে এটা পড়তে পারবেন, কিনতে পারবেন, খাইতে পারবেন। কিন্তু একটা সময় ছিল 2, 3 বা 4, 5 বছর পরে পূর্ব থেকে পশ্চিমে আসতো বা পশ্চিম থেকে পূর্বে যেত। যেমন ঢাকা থেকে কুমিল্লা বাতাসের গতি, মানে ওয়েদারের ডিস্টেন্স হলো 2 ঘন্টা। মানে এটা হলো আমার নিজের অবজার্ভ করা। ধরেন আমি ঢাকায়, বাসার থেকে ফোন দিল, কি অবস্থা, কোথায়? কুমিল্লা তো বৃষ্টি হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঢাকায় 2 ঘন্টা পরে হবে। তো ঠিকই ঢাকায় 2 ঘন্টা পরে। না, আমি ওই যে দেখলাম যে ঢাকার সাথে বাতাসের ডিস্টেন্স হলো 2 ঘন্টা ওয়েদারে। আর আমি কিছু গ্রুপে কিছু ফিগার দিচ্ছিলাম, খেয়াল করছিলেন? চেষ্টা করছে? হ্যাঁ, না, এটা হলো দেখে দেখে করবেন, জাস্ট আপনাদেরকে নমুনা দেওয়া হলো। এবং যেই আর্টিস্ট, এগুলো তো ইউরোপিয়ান আর্টিস্টদের তো, এবং ওরা শুধু ফিগার নিয়েই কাজ করে, সারা জীবন শুধু ফিগার নিয়েই কাজ করে। ওদের ধরেন এই 8-10 জন মডেল বেতনভুক্তই আছে, পার্সোনাল মডেল। আর বিশেষ করে মডেল ফ্রান্সে বেশি, মানে সহজলভ্য, কম মূল্যে পৃথিবীতে সবচেয়ে মডেল বেশি পাওয়া যায় ফ্রান্সে। আর ফ্রান্স তো হলো যে শিল্পের স্বর্গরাজ্য, মানে টোটাল ইউরোপটাই। তারপর কি অন্যদিকে যাব? এখন যেমন গ্রামের বিদ্যালয়ে একটা বিষয় আছে, আগে যেই বিষয়ে আসুক
আপনি আগে বিষয়টাকে ভালো করে উপলব্ধি করবেন। যেমন গ্রামের বিদ্যালয়, গ্রামের স্কুলগুলো বেশিরভাগই টিন শেড হয়। যদি আদি গ্রাম যায়, বিশাল এল সাইজ ঘর নাকি। এই ড্রয়িংটা আগে করেন, একটু আগে করে। যাওয়া হয়েছে? এখন এইটা থেকে একটু উপরের দিকে, এটা থেকে একটু নিচের দিকে গিয়ে এই চলে আসবে, বুঝছেন? এই যে এল সাইজের যে বিষয়টা, এটা হলো পার্সপেক্টিভের বিষয়। তো কোনটা আগে যাবে কোনটা পরে যাবে? হ্যাঁ, ছবি আঁকায় স্কেল ব্যবহার করলে খাতা বাদ, মানে নাম্বার 0। কি বলেছে? আমাদের কাগজগুলো কিভাবে কাটাবো স্যার? না, যদি আপনাকে মাপ দিয়ে দেয় যে 6 বাই, যেমন 6 বাই 6-এর ভিতরে একটা, তখন ওইটা ঘর করে নেবে। যদিও ঘর করার নিয়ম নাই, কী কারণে এই ধরনের কোশ্চেন করছে আমার জানা নেই। স্যার সাধারণত আমরা স্কুলগুলো একটা করে স্যার স্কুল ইউজ করি সাধারণত। আপনাকে ধরেন এই কাগজটা দেওয়া হয়েছে, কাগজ তো এটা, এটাতে বলা হয়েছে কি যেন, একজন বিশ্বরত নারী বা পুরুষের রেখাচিত্র অঙ্কন, পরিমাপ 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এটার ভিতরে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দাগ দিয়ে ওইটার ভিতরে রাখবে। তবে কি কারণে মাপ দিচ্ছে আমার জানা নেই। অল্পবিদ্যা ভয়ঙ্কর, আবার নাই মামার চেয়ে কানা মামা ভালো, দুইটা হলো কন্ট্রাডিকশন শব্দ। একমাত্র নকশা ছাড়া কোথাও বাদ দেওয়ার নিয়ম নেই। কিভাবে করছে জানি না, আমার জানার বিষয়ও না। আচ্ছা, এটুক গেল না। এখন বারান্দা থাকে একটা, আমি একটু বারান্দার মাপটাও নিয়ে নিই, এই না? এখন মূল বিল্ডিংটায় আসি। এখন যেহেতু এইটা মূল জায়গা, তাহলে এটা আসবে এইখানে, তাহলে এইটা যেহেতু মূল জায়গা, এটা আসবে এইখানে, এটার সাথে এটা মিলে গেল না। এখন যাব বারান্দার অংশ নিয়ে। হ্যাঁ, আগে একটু গাইকা নেন। কি বৃষ্টি হয়? কম আসলে তো সমস্যা, গরমটা আরও বেড়ে যাবে। একটা ঝড় আসার দরকার নাকি? ফ্যান এটা কোন দিকে চলতেছে? এটা একটু এইদিকে মুখ করে দেন, এই ফ্যানটা একটু এইদিকে মুখ করে দেন। হয়েছে? তারপরে আচ্ছা, না এটা না দিলে বুঝবেন না, ওয়েট করে হলো আপনি। এই বারান্দার যে পিলারগুলা বুঝছি তো আঁকবেন, কারণ এই জায়গাটা না দিলে তো আপনি বুঝবেন না কোথায় কোন লাইন নিয়ে যাচ্ছে।
হয়েছে এইটু? কোন কর্নার? এটা এটা এই জায়গা একটু আবার একটু ভেঙে দিই। হ্যাঁ, দেখেন কুইক ড্রয়িং করব, কুইকটাই ধরার চেষ্টা করে। এই বুঝতে পারছেন? অর্থাৎ এটা অ্যাল, তো তাহলে এইটার জায়গায় এই জায়গায় এসে এই তো এইটা একটু উপরের দিকে যাবে, এটা একটু নিচের দিকে আসবে। এই মানে এটা হলো একটু কঠিনটা আর কি, কঠিনটা হইলে সহজটা সহজ হবে নাকি? এখন এটা একটু কমপ্লিট করি আস্তে আস্তে। দেখেন এখন এই যে বারান্দার একটা বিট থাকবে না, এই আর এইসব স্কুলগুলোতে কি হয়, এটা তো বারান্দা তো টিন, আপনি এভাবে টিন দিয়ে দিবেন। আর জাতীয় পতাকাটা এইসব স্কুলের, আর এটা হলো বিশেষ করে প্রধান শিক্ষকের জায়গাটা থাকে এই এল সাইজের ছোট্ট অংশে প্রথমেই। হয়তো প্রধান শিক্ষকের রুমটা এইটা, এইদিকে একটা জানালা, তারপরে এই যে স্কুলঘরের দরজাগুলা আশেপাশে দুই পাশে জানলা দিয়ে দেবেন। ঠিক জাতীয় পতাকাটা এই জায়গায় স্ট্যান্ড করে দেবেন। আবার ঠিক এই জায়গায় কোথাও একটা সাইনবোর্ড ইউজ করবেন। বুঝতে পারছেন? এই জায়গায় একটা সাইনবোর্ড ইউজ করবেন স্কুলের নামটা। স্যার আমরা মনে হয় স্যার এখন একটা স্যার মিলাতে পারবো, প্রথম থেকে আমরা একটা স্যার মিলাতে পারিনি। জানি তো, এখন তো পুরোটা আছে স্যার, এখন কিছু কিছু জিনিস আসতে হলে সমস্যা আছে, কিছু কিছু জিনিস জোরে হলে। আপনি তো আগা মাথা পাচ্ছেন না এর আগে। জি স্যার এর হ্যাঁ, ভাঙেন, টাকা থাকলে আমার কি। বাকি আওয়াজ জোড়া দিবেন। ওকে, এখন করেন। এখন টোটাল জিনিসটা আপনার আইকিউতে আসবে তো। আর সবারই লাইন ড্রয়িংয়ের অবস্থা খারাপ। আপনারা লাইন প্র্যাকটিস, হ্যাঁ একটু দেখাই দিন। আমি পুরাটাই ওইখানে করছি, একটু করব না। আপনি ট্রাই করেন আগে। আমি এঁকে দিলে তো আমি ওইখানেও আঁকছি, খাতা তো আমিই আঁকবো, আপনি কি করবেন? তো এখন কি করতেছি? শেখাচ্ছি। আর এটা তো হলো যে ওই মাছ ধরার গল্প শোনেন নাই? বলে দেন আপনি আবার। না, এটা তো কম বেশি সবাই জানার কথা। যেমন হয়তো আপনি একটা বললে হয়তো আমরা করতে পারবো। এক লোক মাছ ধরতে গেছে, 4-5টা বড়শি ফেলে যেই মাচা আছে মাচার উপরে মাথার উপরে একটা ক্যাপ দিয়ে ঘুমাইতেছে। তার এক লোক যাইতেছে, কি ভাই মাছ ধরতেছেন না? মাছ ধরবেন? কয় তো ধরতেছি তো। কই আপনি তো ঘুমাই আছেন। মাছ ধরবেন, এই মাছ বাজারে বিক্রি করবেন, টাকা পয়সা ইনকাম হবে, মেল ফ্যাক্টরি করবেন, বাড়ি গাড়ি করবেন, ছেলে সন্তান হবে, এরপরে আরামসে ঘুমাবে। তো ওই লোক বললো যে আমি এখন কি করতেছি? কই ঘুমাচ্ছে। তো আমি এত কষ্ট করার কি দরকার? তো আমি তো এখনও ঘুমাইতেছি। তো আমি এইখানেও আঁকতেছি, ওইখানে আঁকতেছি, আমার কাজে আগাইতেছি। হ্যাঁ, জেনে রাখা ভালো, কারণ আপনারও টিচার হবে। এই স্কুলটা থেকে কি অন্যদিকে লাভ দিব? স্কুলের কাঠামো আরেকটা দেখাই। স্যার আমরা অ্যাঙ্গেল ওয়ালা স্কুল উঠতাম না। নিয়তি বড় অদ্ভুত।
আপনি যে জিনিস চাবেন না আর যে জিনিস কল্পনায়, ওই জিনিসটাই জীবনে আপনার কাছে একবার না একবার ধরা দিবে। স্যার আমি ড্রয়িং এ স্যার সবচেয়ে কম নাম্বার পেতাম, এই জন্য কখনো ড্রয়িং করিনি স্যার, কিন্তু এখন স্যার ভাগ্যের পরিহাস জি স্যার, কখনো একদম ড্রয়িং ধরিয়ে নেই স্যার। ওইটাই। আমার তো নম্বর আছে না, এত নাম্বার দিতে কমা ফ্যান্ডমে আমার নম্বর সাবজেক্টে ছিল। অসুবিধা নেই, আপনারে নাম্বার দেয় নাই কেন, এখন সুযোগ আসছে আপনি নাম্বার দেওয়ার। জি স্যার। স্যার একটা সবকিছুই সহজ। স্যার বিল্ডিং এর এগুলো তো বিল্ডিং আগে আমরা ওই তীর থেকে যাই, প্রয়োজনে এসি করে দেবো, সমস্যা নেই। সেফটি লাগে। স্যার আমরা বেয়াদি বাড়ি যেতাম, আপনারা বাড়ি থেকে হ্যাঁ, পালাই যাইতাম, কই ভাঙা আছে তো সবটা বাড়ি চলে যেতাম। আমার চেয়ে বেশি বোধহয় পালান নাই। তারা অবশ্য আমাদের সময় টিম দিয়ে দিছে, কম পালালে খরা ছিল না। আমার জীবনের ক্লাস 6-এর বয়স 365 দিন বৎসর, আমার 14 দিন হাজিরা। আমার স্কুলে প্রেজেন্ট 14 দিন 365 দিন। তাইলে বোঝেন আছে আপনাদের মধ্যে, তাইলে ফাঁকিবাজটা কি ছিলাম। প্রত্যেক দিনই প্রত্যেক দিনে স্কুল থেকে বের হইতাম, বাসা থেকে বের হইতাম, ওই যে 14 দিন ওই যদি ফার্স্ট ক্লাস, তাও ফার্স্ট পিরিয়ড করতাম। ফার্স্ট পিরিয়ড করে জানলা দিয়ে বই ফেলে দিতাম দেয়ালের পাশে। না, নজরুল ইসলাম আমার মতো কিনা জানি না, কিন্তু আমি কারোর মতো হইতে চাই না, আমি আমার মতো। তারপর জানলা দিয়ে বই ফেলে দিতাম। 3 তলার পাশেই অনেকগুলো নারকেল গাছ ছিল, তো জানলার গ্রিল ছিল, তো তখন তো আর এত কারুকাজ গ্রিল না, ডাইরেক্ট রড, 2টা রড ভেঙে ফেলছি যাতে এই দিক দিয়ে বের হয়ে নারকেল গাছ ধরতে পারি। 3 তলা থেকে নারকেল গাছ দিয়ে নিচে সারি সারি 8-10 জন সিনেমা হলে। স্যার আপনি কি আর্ট স্কুলে পড়তেন স্যার? হুম, মানুষ চঞ্চল হলেও প্রত্যেকটা মানুষের তার নির্দিষ্ট জায়গা কিন্তু সে স্থির। এখানে হলো স্কুলের নাম থাকবে, পিছনে ধরেন দেয়াল থাকলো, এখানে ফুল বাগান, এটা সেটা থাকলো, মাঝখান দিয়ে একটা। তবে প্রত্যেকটা মানুষের শৈশবটা খুব দুরন্ত হওয়া উচিত। না, এখন তো শৈশবই নেই। স্যার এখন মা বাবারা তো দুষ্টামি করতে দেয় না, যে পরিমাণে হাইট ফুট দাগ দেয়। না, এগুলো হলো এক ধরনের রোবোটিক, এখনকার ছেলে মেয়েরা রোবোটিক। এখন রোবোটিক জীবনে গেছে। আমরা যে বইয়ের ব্যাগের বাইরে তো স্যার হাঁটতে পারে না, আর আমরা তো বই কি জিনিস দোত, পরীক্ষার 15-20 দিন আগে পড়লেই হয়েছে। আসলে তো পরিকল্পনা বছরের কিন্ডারগার্টেনে পড়াবে, ওখানে তো অনেক বই দেয়। না, শিক্ষা ব্যবস্থা চেঞ্জেস। কথার সাথে আমি কি বলছি আর ও কি বলছে, কথার সাথে প্রাসঙ্গিক। আপনাকে বই পড়তে হবে, কিন্তু যেই আপনার বাউন্ডারিগত যে বই, এই বইয়ের বাইরেও আদার্স বই পড়তে হবে, মিশতে হবে, খেলতে হবে, হাত পা ভাঙতে হবে, সাইকেল চালাইতে হবে, সব কিছু আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি নতুন কিছু দেখবেন। আমাদের সময় একটা সিরিয়াল চলতো রবিবার, রামায়ণ, আপনারা বোধহয় পান নাই। রামায়ণটা ছিল বোধহয় 88 কি 87-এর দিকে। তখন আমরা পড়ি ক্লাস 2-তে। স্কুল শুরু সকাল 10টায়, রামায়ণ শুরু সকাল 10টায়। তো তখন হয়তো কি টোটাল ওই আমলটাতে মানে বিটি, তখন তো হইলো চ্যানেল একটাই, দূরদর্শন আর হইলো যা বিটিভি। যত ছেলেমেয়েরা গ্রামে গঞ্জের যাই হইতো,
তো গ্রামে তো ওইভাবে টিভি ছিল না, শহরগুলোতেই ছিল। আমরা 9:30 দল বল নিয়ে কী করতাম, আর এক একটা এলাকায় টিভি ছিল একটা, এক একটা গ্রামে টিভি ছিল একটা। আমার যে এলাকা ওইখানে টিভি ছিল আমার নানুর বাসায়, ওইখানে তো আর যাওয়া যাবে না। আরেক গ্রামের ওই বাসায় যাইতাম, তখন কি করতো, টিভিগুলা দরজার সামনে এনে দিত, সবাই ছেলেমেয়েরা দেখত। তো আমরা দল বলে হারিয়ে যেতাম, কেউ আর ওই দিন স্কুলে যাওয়া হতো না। তো পরের দিন তো স্কুলেও মাইর, সন্ধ্যায় তো বাড়িতেও মাইর, সুতরাং দিনটা কাজে লাগাইনি। আসতাম একদম মাগরিবের পরে। মাইর তো খাবো এমনি। হ্যাঁ, জি স্যার, আমি অনেক মাইর খেয়েছি স্যার। এইটা কিছুটা বোঝা গেছে। স্যার আমরা এখন আছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনারা অলরাউন্ডার না, আমার গল্পে ডুবে রয়েছেন হাত। স্লো স্যার, এই কথাই তো অসুবিধা নেই, আবার মূল বিল্ডিংটা দিয়ে দিই। ওখানে স্লোই ভালো। স্লো আর স্পিডে বুঝছেন মূল কাঠামোটা? এভাবে পেন্সিলে ধরতে হবে। ফেলিভাবে পেন্সিলে ধরতে হবে। করা হয়েছে, কার কি অবস্থা দেখি। মোটামুটি আজকে যে কয়টা জিনিস দিচ্ছি বাসায়, যে এগুলার নিজের মতো করে রং করবেন। আপনার কি অবস্থা, জায়গা চেঞ্জ করলেন কেন? হ্যাঁ, এটা হয় নাই স্যার। পৃথিবীর সমস্ত কিছু, যে আলো ছায়া ছাড়া পৃথিবীর কোনো বস্তু নেই। পৃথিবীতে তো নাই, কিন্তু স্যার আমাদের পরীক্ষা তাহলে আপনি পৃথিবীর বাইরের জিনিস আনবেন কেন কাগজে? আলো ছায়া তো হিসাব করতে হবে, কারণ এই যে একটা বিল্ডিং, এটার তো কোথাও না কোথাও থেকে আলো পড়ছে, আপনার ছায়া দিতে হবে, নাহলে এটা তো নাহলে শূন্যে বাসবে। হ্যাঁ, তবে এক পেজে নিয়ে আজকে যেই কয়টা জিনিস আঁকাইলাম, এই কয়টা নিয়ে বাসায় রং করবেন এবং বারবার করে ড্রয়িংও করতে হবে আপনাদেরকে। পেন্সিল, বিশেষ করে পেন্সিল রংটা, প্যাস্টেল রংটা আর হলো জল রংটা আপনার পরীক্ষায় আসবে। কিন্তু এইখানের তো যেটা, এটা হলো ক্লাস 4-5-এর কোশ্চেন, এনটিএসের যে কোশ্চেন ক্লাস 4-5-এর। যদি আমরা কোশ্চেন করি তো আপনারা মাথা দিয়ে না, চতুর্দিক দিয়ে ধোয়া ছুটবে। এইটা অফিস কিনে বলি, কারণ আমাদের কাছে বা আর্টিস্টদের কাছে এটা হলো ক্লাস 4-5-এর কোশ্চেন। কিন্তু এই কোশ্চেন দিয়ে আপনি একটা কলেজ, ম্যাক্সিমাম তো স্কুল কলেজ, আপনার চাকরি, আপনি আর্ট টিচার, বাট এইটা হলো আপনার 10% কাজ, আর 90% কাজ তো আপনার কলেজের কালচারাল প্রোগ্রাম, এটা সেইটা নান্দনিক বিষয়। 90% আর্ট টিচার হলো আপনার 10% দায়িত্ব, আর 90% দায়িত্ব টোটাল সৌন্দর্য বর্জন, আর্ট কালচার, একটা শোভাযাত্রা ওইটা তৈরি করা, একটা মিছিল তৈরি করা, ওইগুলো। তখন তো আপনারা মহাসমুদ্রে পড়ে যাবেন। তার না, মহাশূন্যে তো বাঁচবেন না, আগে ডুববেন তারপরে বাঁচবেন। মানুষ তো মরার পরে ফুইলা উঠে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই দ্বিতীয় ক্লাসটা এখানে শেষ করছি। তৃতীয় ক্লাসটা আবার আমরা একটু ওই যে থিওরিটিক্যাল সলভে যাব, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।